ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার। পর্ব ২৭। গভীর জঙ্গলের আধারে এক সরু কাঁচা পথ বেয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে এক রাজকীয় হর্স ক্যারেজ। দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলো ঘন সবুজ পাতায় সূর্যের আলোকে ছেকে মাটিতে ছায়ের জাল বুনে দিয়েছে। মৃদু বাতাসে পাতার মর্মর শব্দ আর দূরের অজানা পাখির ডাক পরিবেশকে রহস্যময় করে তুলেছে। গাঢ় কালো রঙের রাঙানো ক্যারেজের গায়ে সোনালি খোদাই করা নকশা সূর্যের হালকা রোশনিতে ঝিকমিক করছে। এর চারপাশে ঝুলছে গাঢ় মখমলের পর্দা, যা বাতাসে হালকা দুলছে। মাঝে মাঝে ভেতরের ছায়ামূর্তি চোখে পড়ছে। ক্যারেজের সামনে দুটি কালো রাজকীয় ঘোড়া মাথা উঁচু করে গর্ভ ভরে ছুটছে। তাদের কেশর বাতাসে উড়ছে, প্রতিটি খুর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে শুষ্ক পাতার মশমশ শব্দ আর ধুলাকণার ছোট ছোট ঘূর্ণি উঠছে। চাকার কাঠের চাপা কিচকিচ আওয়াজে জঙ্গলের নীরবতা এক অদ্ভুত ছন্দ তুলেছে। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই ক্যারেজের পথ চলার জন্য এক বিশেষ সুর বাজাচ্ছে। আর এই সব মিলিয়ে হর্স ক্যারেজের গতি যেন ধীর অথচ উদ্দেশ্যপূর্ণ, যেন সে জানে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে। পথের প্রতিটি বাঁক আর প্রতিটি ছায়া তার যাত্রাকে আরও রহস্যময় করে তুলেছে। ভেতরে বসে আছে ওয়াসফান আর অর্ষা। অর্ষার মুখে হালকা ক্লান্তির ছাপ, তার চোখ আধবোজা, মাথা জানালার পাশে হেলান দিয়ে আছে। অল্প আগে একটানা শপিংয়ের পর সে যেন পুরো মন ভরে খুশি হলেও পায়ের ব্যথা তাকে নিঃশব্দ করে রেখেছে। ওয়াসফান পাশ থেকে একবার তাকিয়ে বুঝে গেল অর্ষা খুব ক্লান্ত। আসলে সে চেয়েছিল উড়ে চলে যেতে, কিন্তু আজকের দিনটা পুরোটা অর্ষার ইচ্ছে মতো কাটবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। দুটো মানুষ যেমন সাধারণভাবে পথ চলে, আজ তেমন করেই তারা যাত্রা করছে এই ক্যারেজে। হঠাৎ ওয়াসফান এগিয়ে এসে তার পায়ের সামনে বসলো। আস্তে করে অর্ষার পা নিজের হাতে তুলে নিল, তারপর ধীরে ধীরে আঙুল দিয়ে চাপ দিয়ে ম্যাসাজ শুরু করলো। পায়ে অনাকাঙ্ক্ষিত স্পর্শে অর্ষা হঠাৎ কেঁপে উঠল। ভ্রু কুঁচকে সে পা সরিয়ে নিতে চাইল। কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি? পা ছাড়ুন আমার। ওয়াসফানের ঠোঁটে তখন শুধু এক রহস্যময় হাসি। ওয়াসফান ম্যাসেজ থামিয়ে অর্ষার চোখের দিকে গভীরভাবে তাকালো। তার কণ্ঠে ছিল অনমনীয় দৃঢ়তার। চুপচাপ বসে থাকো, একটু নড়বে না। আজ তোমার কথা অনেক শুনেছি, এখন আমার কথা শোনো। অর্ষা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই দৃষ্টি তাকে থামিয়ে দিল। ওয়াসফান আবার তার পায়ের দিকে মন দিল, ধীরে ধীরে চাপ দিয়ে পেশির টান কমিয়ে দিল। কিছুক্ষণ এভাবেই যত্নে ম্যাসাজ করে সে উঠে এসে অর্ষার পাশে বসলো। হঠাৎই শক্ত হাতে অর্ষাকে টেনে নিজের কোলের উপর বসালো, তারপর আলতো করে মাথাটা নিজের বুকের উপর ঠেসে দিল। নরম কণ্ঠে বলল, ইচ্ছে হলে ঘুমিয়ে পড়ো। অর্ষা কোনো উত্তর দিল না, সে শুধু চোখ বন্ধ করে বুকের ধুকপুক শব্দ শুনতেই নিঃশব্দে লেপ্টে রইল ওয়াসফানের সাথে। জঙ্গলের বাইরে চাকার শব্দ চলতে থাকলো, আর ভেতরে নেমে এলো এক শান্ত উষ্ণ নীরবতা। হঠাৎ হর্স ক্যারেজ থেমে গেল নির্জন এক জায়গায়। চাকার গতি থামতেই চারপাশের নীরবতা যেন আরো গভীর হয়ে উঠল। ওয়াসফান দরজা খুলে নেমে এলো, হাত বাড়িয়ে অর্ষাকে নামালো। অর্ষার সামনে তাকাতেই বিস্ময়ে থমকে দাঁড়ালো। দূরত্বে একটা বড় দোতলা কাঠের বাড়ি, যেন সময়ের গহীনে আটকে থাকা কোনো গোপন আশ্রয়স্থল। পাকা রাস্তা নেই, নেই কোনো জনবসতি, শুধু চারদিকে অসীম জঙ্গল। যতদূর চোখ যায় গাছের সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাতার ফাঁক দিয়ে হালকা বাতাস বয়ে আসছে, যার সঙ্গে মিশে আছে কাঠ আর মাটির গন্ধ। ওয়াসফান কোনো কথা না বলে অর্ষার হাত ধরল, ধীরে ধীরে তাকে নিয়ে এগোতে লাগলো সেই কাঠের বাড়ির দিকে। পেছনে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে সে বলল, চলে যাও, এই ক্যারেজ আর এখানে থাক, তুমি চলে যাও। দারোয়ান মাথা নত করে বলল, ঠিক আছে বাদশা। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল জঙ্গলের আঁকাবাঁকা পথে। ওয়াসফান তখনও অর্ষার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন এই নির্জন জঙ্গলে সেই একমাত্র নিরাপদ আশ্রয়। ভেতরে পা রেখে অর্ষা টের পেল, কাঠের ঘরটা বাইরে থেকে যতটা বড় মনে হয়েছিল, ভেতরের দিকটা ততটাই উষ্ণ আর নিস্তব্ধ। মেঝেতে পুরনো কাঠের হালকা কটকট শব্দ, জানালা দিয়ে ঢুকে পড়া সূর্যের রোদে ধূলিকণাগুলো যেন নাচছে। চিমনির পাশে সাজানো কয়েকটা নরম সোফা আর মাঝখানে ছোট্ট টেবিল, সব কিছুতে এক ধরনের অদ্ভুত নির্জনতা। হঠাৎ পেছন থেকে উষ্ণ দুই হাত অর্ষার কোমর জড়িয়ে ধরল। সে চমকে উঠল, ওয়াসফানের বুকের সাথে পিঠ মিশে গেল, আর তার কণ্ঠস্বর গভীরভাবে কানে বেজে উঠল,
কেমন লাগলো বাড়িটা? এখানে শুধু কাজের জন্য আসিনি, হানিমুনেও এসেছি। সবাইকে বলেছি আমি কাজে এসেছি, যেন কেউ এসে বিরক্ত না করে। প্রাসাদে তুমি বারবার আমার হাত থেকে পালাও, এখন বলো এখানে কোথায় পালাবে? অর্ষার গলা শুকিয়ে গিয়েছে, ঢোক গিলে নিল, তার বুকের ধড়ফড় বেড়ে গেছে। সে জানে এই নির্জন জঙ্গলে আর একান্ত কাঠের বাড়িতে ওয়াসফান যা চায় তা এড়ানো কঠিন হবে। তবু তার চোখে এক অদ্ভুত দ্বিধা আর ভয়ের ঝিলিক। নিচতলার অন্ধকার ঘরে একা বসেছিল জাইম। দেওয়ালের কোণে মৃদু আলোয় তার চারপাশটা যেন আরো গভীর ছায়ায় ঢেকে গিয়েছিল। ঠিক তখনই তার সামনে রাখা জাতিশক্তির গোল পাথরটি হঠাৎ কাঁপতে শুরু করে। পাথরের ভেতর ঘূর্ণি খেতে খেতে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে মালালার মুখ। উদ্বিগ্ন তড়িঘড়ি করা কণ্ঠে সে বলল, প্রিন্সেস এলিনা অনেক বেশি পাগলামি করছে, তাকে আর সামলানো যাচ্ছে না, আপনি এক্ষুনি আসুন। শব্দগুলো জাইমের বুকের মধ্যে ধাক্কার মতো লাগে। সে আর এক মুহূর্ত দেরি করে না। পাথরের ঝলক থেমে যেতেই ধীর পদক্ষেপে অন্ধকার ঘর ছেড়ে বেরিয়ে আসে। রাজশক্তির পথ ধরে মুহূর্তের মধ্যে ছুটে চলে যায় মেসোপটেমিয়া রাজ্যের দিকে, যেখানে এক অনিশ্চিত ঝড়ের কেন্দ্রবিন্দু রয়েছে। প্রাসাদের বিশাল দরজা পেরোতেই জাইমের চোখে ধাক্কার মতো ধরা দেয় দৃশ্যটা। এলিনা, এলোমেলো চুল, চোখে উন্মত্ত লালচে দৃষ্টি, হাতে ভাঙা গ্লাসের টুকরো, ঠোঁটে একটাই নাম, ওয়াসফান ওয়াসফান। তার কণ্ঠে তীব্র আকুলতা, আর চারপাশে ভাঙচুরের শব্দ। প্রাসাদের চাকর বাকরেরা দূরে দাঁড়িয়ে, কিন্তু কেউই সাহস করে কাছে আসছে না। এলিনার পাগলামি যেন এক বন্যা, যা ছুলে গ্রাস করবে। জাইমার এক মুহূর্ত ভাবেনি সে দৌড়ে গিয়ে এলিনাকে শক্ত করে জড়িয়ে ধরে, তার কাঁধে হাত রেখে ফিসফিস করে বলে, শান্ত হও এলিনা, আমি এসেছি। নেশার গভীরে ডুবে থাকা এলিনার দৃষ্টি কুয়াশাচ্ছন্ন। সে জাইমকে চিনতে পারে না, বরং মনে করে সামনে দাঁড়িয়ে আছে সেই বহু আকাঙ্ক্ষিত মুখ ওয়াসফান। হঠাৎ তার ঠোঁটে ম্লান এক হাসি ফুটে ওঠে। তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, যেমন আমি তোমাকে ভালোবাসি। জাইমের বুকের ভেতরটা যেন চুরমার হয়ে যায় এই কথায়, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দেয় না। নিঃশব্দে অত্যন্ত ধীরে এলিনাকে কোলে তুলে নেয় সে। তাকে নিজের কক্ষে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়, পাশে বসে পানি খাওয়ানোর চেষ্টা করে। এলিনার চোখ আধ খোলা, নেশার ভার এখনো পুরোপুরি কাটেনি, তবুও তার শ্বাস কিছুটা স্থির হয়, কণ্ঠ নরম হয়ে আসে। জাইম দীর্ঘশ্বাস ফেলে তার কপালে আলতো করে হাত রেখে বসে থাকে, যেন এই উন্মত্ত ঝড়ের মাঝেও সে একমাত্র আশ্রয়। হঠাৎই এলিনা তীব্র শ্বাস নিয়ে উঠে বসে। তার চোখে এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে দৃশ্য। না, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা ওয়াসফান নয়, জাইম। এক মুহূর্ত থমকে থাকে সে, তারপর যেন সব বাঁধ ভেঙে হু হু করে কান্না শুরু করা হয়। সে ঝাঁপিয়ে পড়ে জাইমের বুকে, দুই হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ভয় করছে একবার ছেড়ে দিলে সে চিরদিনের জন্য হারিয়ে যাবে। কাঁপা কণ্ঠে এলিনা বলে, তুই আমাকে ছেড়ে যাবি না তো? দেখ, আমাকে ছেড়ে সবাই চলে যায়, ছোটবেলায় মা চলে গেল, আর এখন ওয়াসফানও। তুইও জানি চলে যাবি। জ্যামের বুকের ভেতরটা আবারও মোচড় দিয়ে ওঠে। সে আলতো করে এলিনার মুখের পাশে হাত রাখে, গভীর চোখে তাকিয়ে বলে, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। সারা জীবন বললে সারা জীবন তোর পাশে থাকতে রাজি আছি, তোকে নিজের এই বুকে আগলে রাখতে রাজি আছি। তুই যদি চাস আমি পুরো দুনিয়া ছেড়ে দেব তোর জন্য। এলিনা আরও জোরে কেঁদে ওঠে, তার হাতের বাঁধন শক্ত হয়। মনে হয় সে যেন জাইমের বুকের ভেতরে ঢুকে গিয়ে সব ভয় আর একাকিত্ব থেকে পালাতে চাইছে। জাইম তাকে শক্ত করে আগলে রাখে, বাইরের দুনিয়া যেন তখন হারিয়ে যায়। শুধু থাকে দুজন মানুষের ভেতরের অব্যক্ত শপথের উষ্ণতা। কিছুক্ষণ পর এলিনার কাঁপা শ্বাস ধীরে ধীরে স্থির হয়, তার কান্নার শব্দ থেমে আসে, শুধু বুকের ভেতরে দমবন্ধ নীরবতা শোনা যায়। সে আলতো করে মাথা তোলে, জাইমের দিকে তাকায়। দুই জোড়া চোখ যেন এক অদ্ভুত নীরব সংলাপে বাধা পড়ে যায়। কোনো কথা নেই, কিন্তু ভেতরে ভেতরে যেন অনেক অজানা অনুভূতি প্রবাহিত হচ্ছে। জাইমের চোখে এলিনা খুঁজে বেড়ায় নিরাপত্তা, আকর্ষণ আর অদ্ভুত এক টান। হঠাৎই যেন নিজের অজান্তেই এলিনা এগিয়ে আসে, তার ঠোঁট ছুঁয়ে ফেলে জাইমের ঠোঁট। মুহূর্তটা এত দ্রুত ঘটে যায় যে জাইম প্রথমে বুঝতেই পারে না কি হলো। পরের মুহূর্তে সে চমকে ওঠে, তাড়াহুড়ো করে এলিনাকে আলাদা করে দেয় নিজের কাছ থেকে। তার কণ্ঠে বিস্ময় আর বিরক্তির মিশেল। তুই পাগল হয়ে গেছিস নাকি? কি করছিস তুই? জানিস কি করছিস? এলিনা কিছু বলে না, শুধু নিচের দিকে তাকিয়ে থাকে। তার বুকের ভেতর তখনও কাঁপুনি চলছে,
আর জাইম নিজের ভেতরের অদ্ভুত আলোড়ন লুকানোর চেষ্টা করে। জাইম উঠে দাঁড়ায়, তার মুখে এক ধরনের গম্ভীরতা। সে ধীরে ধীরে দরজার দিকে হাঁটা দেয়। হঠাৎ পেছন থেকে এলিনা তার হাত শক্ত করে চেপে ধরে, চোখে অশ্রু আর কণ্ঠে কাঁপুনি। কোথায় যাচ্ছিস তুই? না বলেছিলি আমাকে ছেড়ে যাবি না? জাইম একটু থেমে নিচু স্বরে বলে, শুধু বাইরে যাচ্ছি, এখানে এখন আমার থাকা ঠিক হবে না। কিন্তু এলিনা তাকে ছেড়ে দিতে নারাজ। পাগলের মতো তাকে জড়িয়ে ধরে, বুকের কাছে মুখ গুজে ফিসফিস করে, আই নিড ইউ। জাইমের কণ্ঠ আরও কঠিন হয়ে ওঠে, কি বলছিস তুই? তুই এখন নেশার ঘরে আছিস, তুই পাগল হয়ে গেছিস, আমাকে যেতে দে। কিন্তু এলিনা শুনছে না কিছুই, বরং আরও শক্ত করে তাকে আঁকড়ে ধরে। তার কাপা ঠোঁট এসে ছুঁয়ে যায় জাইমের গলার কাছে, অ্যাডাম স্যাফেলের ওপর। তারপর ফিস ফিস প্রার্থনার মতো, আমায় এক্ষুনি তোকে চাই, প্লিজ, না করিস না। জাইম তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু এলিনার গ্রাস আরও শক্ত হয়। তার ঠোঁট বারবার খুঁজে নিতে থাকে জাইমের গলার উষ্ণতা, আর কণ্ঠে ভেসে আসে একই মিনতি, প্লিজ জাইম, প্লিজ। দরজার বাইরে তখনও নীরবতা, কিন্তু ভেতরে জমে ওঠে এক অদ্ভুত ভারী আবহ। এরপর এলিনা হঠাৎ ঝুঁকে এসে জাইমের কানে হালকা কামড় বসায়। শরীরের প্রতিটি স্নায়ুতে বিদ্যুতের শিহরণ বয়ে যায় জাইমের। আর সেই মুহূর্তেই নিজেকে আর ধরে রাখতে পারে না, এক ঝটকে এলিনাকে জড়িয়ে ধরে টেনে নেয় নিজের কাছে। ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বনে ডুবিয়ে দেয় তাকে। চুমুর তীব্রতা বাড়তেই এলিনার নিঃশ্বাস ভারী হয়ে আসে। জাইম উন্মাদ হয়ে এলিনার পোশাক খুলতে থাকে। এলিনাও হাত বাড়িয়ে জাইমের পোশাক খুলে ফেলে, আর জাইম তাকে নিয়ে সোজা বিছানায় শুইয়ে দেয়। পরের মুহূর্তে যেন সব সীমারেখা মিলিয়ে যায়। সে সম্পূর্ণ ডুবে যায় এলিনার মাঝে, যেন তার সব বেদনা, সব ক্ষত একে অপরের মাঝে মিলে মিশে গিয়ে হারিয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে তাদের এই উন্মত্ত রোমান্স। আবেগ, উত্তেজনা আর অদ্ভুত এক শান্তি মিশে যায় প্রতিটি স্পর্শে। দুজনের দৃষ্টি, স্পর্শ আর শ্বাস প্রশ্বাস যেন বলে দিচ্ছে, এই মুহূর্তে তারা একে অপরের পুরো দুনিয়া, আর অন্য কিছুর আর কোনো অস্তিত্ব নেই। ইসাবেলা বসে আছে নিজের নিঃসঙ্গ কক্ষে। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে সে। দূরে ধূসর আকাশ, হালকা শীতের হাওয়া আর পাতা ঝরা পথ যেন তার মন খারাপের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। চারপাশে নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেও কানে বাজছে কেবল একটাই সত্য, তার দা কখনোই নেকড়েদের মানবে না, এমনকি নামটাও সহ্য করতে পারবে না। কিছুক্ষণ আগেই যে কথাগুলো শুনেছিল সেগুলো এখনো কানে বাজছে, যেন প্রতিটি শব্দ হৃদয়ে ধারালো কাটার মতো বিচ্ছে। সে ঠিকই বলেছিল, দা মানবে না। একবার মনে হলেও হয়তো কোনো অলৌকিক উপায়ে সব ঠিক হয়ে যাবে, কিন্তু পরের মুহূর্তেই সেই ক্ষীণ আশাটুকু মিলিয়ে গেল। ইসাবেলার চোখের কোণে জমে থাকা জল ধীরে ধীরে গড়িয়ে পড়ল গালে। কাচের জানালায় নিজের প্রতিবিম্ব দেখে মনে হলো, এ যেন আগের সেই হাসিখুশি ইসাবেলা নেই। এ এক ক্লান্ত, দুঃখ ভারাক্রান্ত মেয়ে, যার কাঁধে দায়িত্বের বোঝা আর মনের গভীরে জমে থাকা এক অসম্ভব সিদ্ধান্তের ভার। তার মনে দৃঢ় সংকল্প জন্ম নিল, যদি দানা মানে, তবে আমাকেই কিছু করতে হবে। দূরের পাহাড়ের দিকে তাকিয়ে সে শপথ নিল, যত ঝড়ে আসুক, যত বাধায় আসুক, সে তার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবে না। জানালার ওপারে সূর্য ডুবে যাচ্ছে, ঠিক তেমনি ইসাবেলার ভেতরে এক পুরনো জীবন ডুবে যাচ্ছে, আর জন্ম নিচ্ছে এক নতুন পথের সূচনা। গভীর রাত, বাইরে নিঝুম বৃষ্টি ঝরছে, বাতাসে ভেজা মাটির গন্ধ ছড়িয়ে পড়েছে। অর্ষা নিজের রুমের জানালা দিয়ে ধীরে ধীরে তাকিয়ে আছে। বৃষ্টির ফোঁটারা মাটিতে পড়ে ঝপঝপ শব্দ করছে, আর তার গা ছমছম করছে সেই কোমল স্পর্শে। বৃষ্টি তাকে যেন এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছে, মন ভালো লাগছে। ভালো লাগার মতো এক নিঃশব্দ অনুভূতি। হঠাৎ সেই অনুভূতি তাড়াতাড়ি থেমে গেল। পিছন থেকে গা ঘিরে উঠল শক্ত একটা আঙুলের জড়াজড়ি। ওয়াসফান নীরব নিঃশ্বাস ফেলে অর্ষাকে জড়িয়ে ধরল। তার গলার কাছে ঠোঁট মুখ ডুবিয়ে নরম স্পর্শ দিল। একসঙ্গে হাত ধীরে ধীরে অর্ষার জামার ভেতর ঢুকে গেল। কোমরের নিচে নামার চেষ্টায় হঠাৎই অর্ষার শরীর কেঁপে উঠল। সে দ্রুত ফিরে সরে গেল, একটু দূরে দাঁড়িয়ে বলল, না, এখানে না। তার চোখে স্পষ্ট ভয় দেখা যায়, সে এখনো সেই রাতের কথা মনে করে ভয় পাচ্ছে। রুমে বৃষ্টি আর নিঃশব্দতার মাঝে সেই মুহূর্তটা যেন থমকে গেল। ওয়াসফান মুচকিয়ে একটুখানি শয়তানি হাসি ছুড়ে দিয়ে ধীরে ধীরে পাশে থাকা চেয়ারে বসে পড়ল। পা দুটো দুই দিকে ছড়িয়ে রেখে গভীর চোখে অর্ষার দিকে তাকিয়ে বলল, আজও কি পালাতে চাও আমার লিটিল মনস্টার?
ঠিক আছে, চলো আজও তোমায় একটা সুযোগ দিলাম, পালাও। তুমি যত দূর পালাবে তোমাকে ধরতে আমার ততটাই বেশি মজা লাগবে। কিন্তু মনে রেখো, সে সামান্য ঝুঁকে সামনে এলো, গলা আরো নিচু করে কণ্ঠে নরম অথচ ধারালো সুরে যোগ করলো, সোজাসুজি কিছু আমার পছন্দ না। তুমি যত পালিয়ে বেড়াবে আমি তার চেয়েও বেশি শক্ত হাতে তোমাকে ধরে ফেলবো। তারপর হঠাৎ ঘাড়টা উপরের দিকে সামান্য ঘুরিয়ে এনে ঠোঁটে সেই বাঁকা শয়তানি হাসি ঝুলিয়ে দিল। রান মাই লিটিল লাড্ডু রান। এক সেকেন্ড থেমে সে ফিসফিস করে বলল, ইফ আই ক্যাচ ইউ। বাকিটা আর বলল না, শুধু চোখে অদ্ভুত এক আগুন নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে রইল, যেন খেলাটা শুরু হওয়ার জন্য অপেক্ষা করছে। অর্ষা আজও দৌড় দিল পালানোর জন্য, এবার শুধু ঘরের ভেতরে নয়, পুরো বাড়ি থেকে বেরিয়ে গেল। সে জানে এই চার দেওয়ালের মধ্যে থাকলে ওয়াসফান মুহূর্তের মধ্যেই তাকে ধরে ফেলবে। তাই নিঃশব্দে দরজা ঠেলে বেরিয়ে জঙ্গলের আধারে ঢুকে পড়ল। ঝুম বৃষ্টি তাকে পুরো ভিজিয়ে দিচ্ছে, বাতাসে এখনো ভেজা মাটির গন্ধ, পায়ের নিচে শুকনো ডাল ভাঙার শব্দ, কপালে লেগে থাকা চুল। সে যতটা পারে দূরে সরে যেতে লাগলো। অন্যদিকে ওয়াসফান এখনো সেই চেয়ারে বসে আছে, পা দুটো আলগা ছড়িয়ে, কোনোই দুটো হাঁটুর উপর রাখা, চোখে তীব্র শিকারীর দৃষ্টি আর ঠোঁটে সেই চেনা বাঁকা হাসি। ধীরে প্রায় ফিসফিস করে সে বলল, আমার কিউট লিটিল কিটি। এক মুহূর্ত থেমে তার চোখে সোনালি আভা ফুটে উঠল। তুমি ভুলে যাও কেন আমি কোনো মানুষ নই? সে মাথা সামান্য কাত করল, কণ্ঠে শীতল ধীরতা। তুমি যদি মাটির নিচেও লুকাও তবু আমি তোমাকে সেখান থেকে তুলে নিয়ে আসব। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, যেন খেলাটা এখন সত্যি শুরু হতে যাচ্ছে। ঝুম বৃষ্টির মধ্যে অর্ষা দৌড়ে দৌড়ে জঙ্গলের অনেক গভীরে চলে এসেছে। তার জামা ভিজে শরীরের সঙ্গে লেগে আছে, ঠান্ডা পানি তাকে জর্জরিত করছে, কিন্তু সে থামার সাহস পাচ্ছে না। হালকা হাঁপানিও তাকে শিথিল করে ফেলছে। সে ভেবে নেয় ওয়াসফান এত দূর আর আসতে পারবে না, আসছে নিরাপদ। তবে মুহূর্তেই তার ভাবনার ভুল প্রমাণিত হলো। হঠাৎ পেছন ফিরে দেখতেই একটা গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওয়াসফান, দুহাত বুকে জড়ানো, চোখে ঠান্ডা গভীর, আর একটু নড়াচড়া নেই। তার ঠোঁটে ঝলমলে সেই বাঁকা হাসি ফুটে আছে, যা একসময় অর্ষার মনে আতঙ্ক আর আকর্ষণে একসাথে মিশ্রণ জাগিয়েছিল। বৃষ্টির ফোঁটা ওর শরীরের ওপর ঝরছে, চুলগুলো কপালের সঙ্গে লেগে আছে, সেখান থেকে টুপটুপ পানি ঝরছে নিচে। পরনে কালো টি শার্ট, ভিজে শরীরের সঙ্গে জড়িয়ে নিচে কালো জিন্স, সেই পোশাক যা আজ অর্ষা নিজেই পরিয়েছিল ওয়াসফানের জন্য। তার লম্বা মার্কা পোশাক বদলে সে যেন এই মুহূর্তে উত্তেজনার সাক্ষী। অর্ষা আবার পালানোর জন্য পা বাড়াতে চাইল, কিন্তু তার আগেই ওয়াসফান ছোবলের মতো সামনে এসে ছুঁড়ে দিল তাকে। তার চিলের মতো বুনো আঙুলগুলো জড়িয়ে ধরল অর্ষার কোমর, ফিসফিস করে কণ্ঠে বলল, তোমার সময় শেষ আমার লিটিল মনস্টার। অর্ষা কাঁপছে, বৃষ্টির পানি তার পুরো শরীর বেয়ে নামছে, সঙ্গে লজ্জা আর ভয় তাকে আরো বেশি কাঁপাচ্ছে। তার বুক উঠানামা করছে, আর সেটা লোভনীয় চোখে দেখতে থাকে ওয়াসফান। এরপর তাকে কোলে তুলে নেয়, আর এরপর পাশে থাকা একটা পাথরের গুহায় তাকে নিয়ে যায়। সেখানে শুয়ে দেয় বড় পাথরের ওপর, এরপর নিজের টি শার্ট খুলে ফেলে, এরপর ঠোঁট ডুবিয়ে দেয় নিজে অর্ষার ঠোঁটে, উন্মাদের মতো চুমু খায়। তার ঠোঁটের সব রস শুষে নিচ্ছে, আর তার হাত চলছে অর্ষার পুরো শরীর জুড়ে। কিছুক্ষণ পর ধীরে ধীরে ঠোঁট ছেড়ে উঠে তার মুখে তাকায়, দেখতে পায় সে চোখ বন্ধ করে আছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সে এবার অর্ষার কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি খুব টেস্টি বেবি, তবে তোমার টেস্ট আরও একটু বাড়িয়ে দিলে কেমন হয় বলো তো? অর্ষা কিছু বলে না, সে কাঁপছে, চোখ এখনো বন্ধ। ওয়াসফান বলে, ওয়েট বেবি আমি আসছি, বলেই সে গুহা থেকে বাইরে যায়। অর্ষা এখন সেভাবে শুয়ে কাঁপছে। ওয়াসফান সেকেন্ডে ফিরে আসে, তার হাতে একটা ম্যাঙ্গো। সে ধীরে ধীরে অর্ষার কাছে যায়। অর্ষার চোখ এখনো বন্ধ। ওয়াসফান তার হাতে থাকা ম্যাঙ্গোটায় ঠোঁট ছোঁয়ায়, তারপর সেটা অর্ষার উপরে ধরে সেটাতে চাপ দিতেই তার রস অর্ষার পুরো শরীরে পড়ে, তার ঠোঁটের কোণে, তার গলায়, বুকে, পেটে। অর্ষা নিজের উপর তরল জাতীয় কিছু পড়তেই সে ধীরে ধীরে চোখ খোলে, তাকায়, দেখতে পায় ওয়াসফানের কাণ্ড। সে কিছু বলার আগেই ওয়াসফান তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়, জিহ্বা দিয়ে লেহন দেয়, এরপর ধীরে ধীরে গলায়, এরপর বুকে নেমে আসে। বেশ অনেকক্ষণ পরে ছাড়ে তাকে। অর্ষা ক্লান্ত হয়ে পড়ে, সে বেলটা গলা থেকে খুলে দেয়। অর্ষার শরীর লুটিয়ে পড়ে পুরোটা পাথরের ওপর। এরপর সে বলে, ইটস ওভার নাও আই ক্যান। কথাটা শেষ হওয়ার আগেই ওয়াসফান বলে,
ওকে, টাইম ফর রাউন্ড টু। অর্ষা চমকে উঠে তাকায় তার দিকে। বাট ইউ জাস্ট। কথাটা শেষ হওয়ার আগে ওয়াসফান বলে, আই নেভার সেইড ইটস বি জাস্ট দ্য ওয়ান্স। বলেই সে অর্ষাকে কোলে তুলে নেয়। অর্ষা ওয়াসফানের গলা জড়িয়ে ধরে, তার পা ওয়াসফানের কোমরে পেঁচানো। ওয়াসফান হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। আর অর্ষা কোল থেকে নামার চেষ্টা করছে, হাত পাও নাড়াচ্ছে নামার জন্য, কিন্তু ওয়াসফান এতটা জড়িয়ে ধরে রেখেছে যে সে চাইলেও পারছে না নামতে। এবার অর্ষা কামড় দেয় ওয়াসফানের কানে, ভাবে তাকে ছেড়ে দিবে, কিন্তু ওয়াসফানের মুড আবার চেঞ্জ হয়ে যায়। সে সেখানে অর্ষাকে একটা গাছের সঙ্গে ঠেকিয়ে নেয়, এরপর বলে, ডিড ইট।